অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। আমার বৃহত্তর পরিবার জানে শুধু অভয়া, কিন্তু আমি অভয়া ওর কোনো নাম নয়। আমরা ওর একটা আলাদা নাম ছিল, সেই নামটা পুরো না বলতেও ও আমার আদরের ছোট্ট মৌ। এখন সবসময় মনে হয় কেমন আছিস তুই মা, আমাদের কথা। তোর সেই সাজানো বাগান আমি দেখতে পাস, সমস্ত গাছে অর্কিড ফুটে আছে। তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। ছোটবেলায় যখন কথা শিখেছিল, ডাক্তার কিও জানতও না, তখন থেকে মা আমি ডাক্তার হব। আমরা লড়াই সেখান থেকেই, লড়াইটা আমাদের তিনজনের ছিল। ছোট্টবেলা থেকে ও বাবা মাকে ভীষণ ভালোবাসতো সবাইকে। পরেও দেখেছেন আপনারা, পেশেন্টদেরও ভীষণ যত্ন সহকারে দেখতো। তো আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। ওর বাবা সবসময় বলতো আমার মেয়ে আমার কাছে অনেক দামি, কিন্তু বাবাকেও খুব বকতো। সবসময় বলতো বাপি তুমি কিন্তু একটা ডাক্তারের বাবা। আজকে আর কেউ বলে না সেটা। সেই যে ছোট্ট মৌ থেকে একজন বড় ডাক্তার হয়ে উঠেছিল, তার যে জার্নিটা, কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। কিন্তু রাত্রিটা ওর জন্য আমার সবসময় এখনো থাকে। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচব হয়তো এভাবেই আমার কাটবে। কিন্তু আমি চাই না আর কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এভাবে অভয়া তিলোত্তমা হয়ে যাবে, বাবা মার নিজের দেওয়া নামটাও নিতে পারবে না। এই যে পাশে ছবিটা রয়েছে, মুখটা অস্পষ্ট। কেন অস্পষ্ট? সে তো কোনো দোষ করেনি। আমার মেয়েটা এত শান্ত ছিল, কোনোদিন কেউ ও বাড়িতে থাকলেও বুঝতে পারতো না যে ও বাড়িতে আছে। ছোটবেলায় কথা শেখার পরে যখন বাচ্চারা বক বক করে, তখন ও বানান করে করে কথা বলতো। আমরা একটা আত্মীয়ের বাড়িতে গেছি, সেখানেও রাস্তায় কেঁদেছে, মা আমাকে আদর্শলিপি বই কিনে দাও। আদর্শলিপিটা তখন ও বলতে পারতো না। রাস্তায় কাঁদছে, আমাকে আদা পিসি বই কিনে দাও। মানে আমি ওর বাবাকে বলেছিলাম ও সব বানান পারে, কিন্তু যুক্তাক্ষর বানানটা একটু ভুল হয়ে যায় ওর। আমি ক্লাস 1-এ ভর্তি করব বলে স্কুলে দিদিমণিদের বলেছিলাম ওকে একটু ভালো স্কুলে ভর্তি করব, আপনারা একটু ওকে বাক্য রচনাটা ভালোভাবে শিখিয়ে দেবেন। দিদিমণি ওকে বলেছিলেন মাছ আর মাথা দিয়ে বাক্য রচনা করতে। ও তখন ছোট্ট, 4 বছরও হয়নি বয়স। তখন ও মাথা দিয়ে বাক্য রচনা করতে লিখে ও লিখেছিল
রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মাথা ছিল, আর মাছ দিয়ে বাক্য রচনাটা লিখেছিল আমার পিসির পুকুরে অনেক মাছ আছে। এটা দেখে দিদিমণি অবাক হয়ে গেছিলেন। একটা 4 বছরও হয়নি বাচ্চা, সে এত সুন্দর করে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মাথা ছিল। স্কুল থেকে বাচ্চাদের পাঠিয়েছেন, আমাদের বাড়ির পাশেই ওই ছোট্ট বাচ্চাদের স্কুলটা, আমাকে পাঠিয়েছেন বাড়িতে ওর মাকে ডেকে নিয়ে আয়। তো আমি গেছি স্কুলে, আমি ভেবেছি কি করেছে, তবে কিছু করতো না, ও সবসময় শান্ত। আমি গেলে দিদিমণি বলছেন, দেখো তোমার মেয়ে কি লিখেছে। গর্বে আমার এখনো মাঝে মাঝে বুকটা ভরে ওঠে। স্কুলে ভালো রেজাল্ট সব সময় হতো ওর, আর একদম শান্ত, স্কুলে গিয়ে বসতো আর বেরোতো, কোনো সময় কোনো বায়না ছিল না। ও বরং আমাদের অভিভাবক ছিল, আমরা সেই মাথার উপর থেকে অভিভাবককে হারিয়ে ফেলেছি। একটা রাবার প্ল্যান্ট গাছ খুব ভালোবাসতো, রোজ বাড়িতে এসে বলতো, মা বাপি ওই আমাকে গোপালদা ড্রাইভার আমাকে একটা ওই রাবার প্ল্যান্ট গাছ এনে দিচ্ছে না। আমি ওর বাবাকে নিয়ে দোকানে গিয়ে একটা রাবার প্ল্যান্ট গাছ কিনে দিয়েছিলাম। তার কয়েকদিন পরে রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে, মা আজকে হেঁটেই যাব, একটা জায়গায় যাওয়ার ছিল, তুমি আজকে একটু কষ্ট করে হেঁটে হেঁটেই চলো, কতদিন তোমার হাত ধরে হাঁটি না, তোমার হাত ধরে হাঁটতে আমার খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা রাবার প্ল্যান্ট গাছ দেখে আমাকে বলছে, দেখো তো মা ডালটা ছিঁড়তে পারো নাকি। ডালটা ছিঁড়েছি, ওর হাতে দিয়েছি। তখন বলছে, এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো মা, তাহলে গাছটা বেঁচে যাবে। গাছটা এত বড় হয়ে গেছে, সব সময় লাল মাথাটা লালই হয়ে থাকে, ও দেখতে পায় না, হয়তো দেখতে পায়, কিন্তু আমার যে ঈশ্বর প্রদত্ত গিফট, আমার ডায়মন্ড, ওর বাবার অনেক দামি। রাত্রে যখন খিদে পেত, মা আমার খিদে পেয়েছে, তুই খেয়ে নে, দাঁড়াও বাপি কোথায় আছে দেখে নি। ফোন করে, বাপি আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এখন আর কেউ সারা রাত না খেয়ে থাকলেও বলে না যে মা তুমি কি করছো বা তুমি কি খাচ্ছ, আমাদের কেউ নেই বলার। কেন এমন হলো, কার জন্য হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে, আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা, আমি সত্যিই রত্ন পেয়েছিলাম যেটা আমি হারিয়ে ফেলেছি। ওর বাবা সব সময় এখনো বলে আমার কাছে আমার মেয়ে অনেক দামি ছিল, কিন্তু অতীত হয়ে গেছে এখন এত তাড়াতাড়ি, এটা আমরা ভাবতেও পারি না। তবে লড়াইটা আমি ছাড়িনি। আমরা সেই গর্বিত বাবা মা হিসাবেই চিরদিন থাকব এবং অন্যায় কোনো দিন মানব না। আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয়, সেটা আমি সব সময় দেখব। আর এই ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। মা তুমি শোও, আমার অনেক পড়তে হবে, না হলে ওরা আমাকে ফেল করিয়ে দেবে। এই যে ভয়টা 2 মাস ধরেই ও পেয়েছিল, সুস্থ থাকতে পারতো না, সারাক্ষণ পেশেন্ট দেখতো। হসপিটাল থেকে বাড়িতে এসে সেদিন শুয়েছিল, আজও মনে পড়ে, শুয়ে হঠাৎ করে আমাকে এসে বলছে, মা ডাক্তারের কাছে চলো, তোমার চোখের ডাক্তারের দেখানোর জন্য নাম লিখিয়েছি। আমি বললাম আজকে যাব না। তখন রেগে আমাকে বলল, চোখের ডাক্তারের কাছে যাবে নাকি অন্ধ হয়ে থাকবে, বলে আবার গিয়ে শুয়ে পড়ল। এখন আর কেউ বলে না কিছু, কারো জন্য আমার আর রাস্তার দিকে তাকিয়েও থাকতে হয় না। কোনো দিন সে আর ফিরবে না, তবে সে
তার নিজের যে মেধা বলুন, সব দিক দিয়ে সে এমন একটা শক্তি তার ভেতরে ছিল, সে সবার মনের মণিকোঠায় স্থান নিয়েছে, কোনো দিন কেউ ভুলবে না। আর আমরা ভুলতে দেব না তাকে, আমরাও তো ভুলবো না। কেউ যেন না ভোলে, পৃথিবী যতদিন থাকবে তাকে নির্যাতিতা হিসাবে নয়, ডক্টর হিসাবে প্রতিষ্ঠা করে যাব আমরা। এই শপথ আমি আজকে এই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিলাম, যে আর কোনো মেয়েকে এরকম যেন নির্যাতিতা না হতে হয়। আর আমার মেয়েকে ডাক্তার হিসাবে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম ডক্টর অভয়া দেবনাথ নয়, আমি মা হিসাবে যদি কোনো অন্যায় করে থাকি ডক্টর মৌমিতা দেবনাথের হিসাবে স্বীকৃতি আমরা পেতে চাই। তাই আমরা দুজন গর্বিত বাবা মা। যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, আমার দেহের রক্তে এ সমাজকে, যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, আমার দেহের রক্তে এই নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর সব কাজ সেরে চলে যাব আমি, তবে এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার, সবাই ভালো থাকবেন। তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন, বেহালা থেকে ওর পরিবার চাইলে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। সাথে সাথে পিতৃদেব মাতৃদেবী বললেন যে না, আমাদের অভাব আছে, আমরা অর্থ চাই না, বিচার চাই। আরো নজির করলেন, যখন শিয়ালদা কোর্ট বলল একজন অভিযুক্তের ক্যাপিটাল পানিশমেন্ট ডিক্লেয়ার করে বলল ক্ষতিপূরণ বাবদ 16 লক্ষ টাকা রাজ্য সরকারকে এই পরিবারকে দিতে হবে। উনি জাজের মুখের উপরে বললেন, আমি টাকা নেব না, আমি বিচার চাই। একজন নয়, অনেকে যুক্ত, আমি আপনার বিচারে সন্তুষ্ট নই। এই কঠিন কঠোর লড়াই করতে করতে বিধানসভায় প্রবেশ, বিধানসভাতেও সরকারি কাজেও তিনি সব সময় দুটো কথা বলে গেছেন। আমার এই পথে আসার উদ্দেশ্য দুটো, আমার মেয়ের বিচার চাই, আর কোনো মায়ের যেন আমার মতো পরিণতি না হয়, তাই আমি সংসদীয় ব্যবস্থায়। আপনারা সব জানেন, প্রায় লম্বা 2 বছরের লড়াই, কিন্তু আমি বলি নিশ্চিতভাবে লড়াইতে অভয়া বোন জিতবে এবং গোটা রাজ্যের মানুষ তারা খুশি হবে। আমার লিমিটেশন আছে। হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল, পরে কেউ সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্ট নিজেই ঢুকেছিল। কেন ঢুকেছিল? সে কারণ রত্না দেবী শেখর বাবুর অজানা, তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অজানা। তারা কেন ঢুকেছিল, পিছনে কি রহস্য ছিল আমি জানি না। আমি যেহেতু সাংবিধানিক পদে আছি, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়ার পরে অফিসার আইও ইত্যাদি চেঞ্জের পরে আবার নতুন করে তদন্তের
অগ্রগতি হয়েছে, কিন্তু ফল পাওয়া যায়নি। সে বিশ্বাস তার পরিবারেরও আছে, আমারও আছে। যেহেতু কোর্ট মনিটরিং, তাই এর থেকে বেশি কথা রাজ্যের সাংবিধানিক প্রধানের বলা উচিত নয়। আমরা সরকার থেকে কি কি করেছি। পুলিশ এই মামলাকে ঠিকমতো প্রপারলি পুলিশের যে দায়িত্ব কর্তব্য ছিল পালন করেনি বলে তৎকালীন নগরপাল সিনিয়র আইপিএস বিনীত কুমার গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে ডেটেড 15ই মে। কার কথায় কিভাবে আমাদের রত্না দেবীর নাম করে মিথ্যা প্রেস কনফারেন্স করার অভিযোগে আইপিএস ইন্দিরা মুখার্জিকে 15ই মে সাসপেন্ড করা হয়েছে। আমি পরিবারের সঙ্গে একাধিকবার মিট করেছি। পরিবার বলেছে আইপিএস অভিষেক গুপ্তা ডিসি নর্থ ছিলেন সম্ভবত, তিনি সরকারের হয়ে তদানীন্তন মুখ্যমন্ত্রীর হয়ে অর্থ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে অভিষেক গুপ্তাকেও আমরা সাসপেন্ড করেছি। ডিপার্টমেন্টাল ইনকোয়ারি প্রসিডিংস হচ্ছে এবং আপনারা ভরসা রাখুন এর কনক্লুশনে আমরা যাব। আমরা বিগত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আটকে রেখেছিলেন এই 3 জনের ডক্টরশিপ ক্যান্সেলেশন। শারদ বাবু পরে জয়েন করেছেন, আগে আমার হাতেই কিছুদিন সব দপ্তর ছিল ইনক্লুডিং হেলথ। আমি খুব দেরি করিনি। আমি সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এই 3 জনের ডক্টরশিপ খারিজ করে তাদের বিরুদ্ধে যে প্রসিডিংস নেওয়া উচিত সেই প্রসিডিংস আমি নিয়েছি। তারা জীবনে আর সার্ভিসে ফিরতে পারবেন না, ওটা অতীত হয়ে গেছে। তার সাথে সাথে আমরা করাপশন আরজিকর কলেজ নিয়ে ইডি এবং সিবিআই যে তদন্ত করছিল, এদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য, যেহেতু এরা রাজ্য সরকারের স্টাফ, নিয়মে আছে রাজ্য সরকারকে এনওসি দিতে হয়, সেই এনওসিও আমরা দিয়েছি সিবিআই ইডিকে, যাতে এদের বিরুদ্ধে চার্জশিট তারা দিতে পারেন, যেটা 1.5 বছর আগের মুখ্যমন্ত্রী আটকে রেখেছিলেন। শুধু তাই নয়, আমি মাননীয়া রত্না দেবীর একটি আবেদন বলবো না, একটি চিঠি পেয়েছি। তিনি নতুন মুখ্যমন্ত্রীর কাছে পুনর্তদন্তের জন্য আমাকে একটা চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কোর্ট মনিটরিং সিবিআই চলছে, তাই আমি মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট, তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে
পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আর্জি করে ভাঙচুর আর আর্জি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।